রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে আমাদের দেশের সুশীল বাঙালিরা যেই পরিমাণে পীড়িত দেখায়, তার প্রতি যেভাবে দেবতা হওয়া বা অবতার হওয়ার যে ধারণা করে, সেখানে তো আপত্তি আমার আছেই এবং আমার থাকবেই। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, তার বাবার নাম ছিল দ্বারকানাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথের দাদা হলো দ্বারকানাথ। দ্বারকানাথ ঠাকুর ব্রিটিশদের গুলামি করতো, মানে গুলামি বলতে ব্রিটিশদের চাকরি করতো মাত্র 150 টাকা বেতনে। 150 টাকা বেতনে চাকরি করা একটা ফকিন্নির বাচ্চা কিভাবে এত পরিমাণ প্রভাবশালী বা জমিদারদের পর্যায়ে চলে গেল, এর নেপথ্যের ইতিহাসটা আমার মনে হয় কিছুটা আপনাদের ঘাটা উচিত, আমার মনে হয় আর কি। আমি আপনাদেরকে কিছু বলি, আপনারা বুঝবেন। শুধুমাত্র কলকাতায় দেখেন, এই যে আমি এখন যে বলতেছি, কলকাতার আনন্দবাজার পত্রিকা 28শে কার্তিক 1406 এই সময়ে বাংলা তারিখ হিসেবে একটা প্রতিবেদন করেছিল, যেখানে স্পষ্টই বলছিল যে রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ 150 টাকা বেতনে চাকরি করা ওই দ্বারকানাথ ধনী হওয়ার পিছনে তার আয়ের অন্যতম যে মাধ্যম ছিল সেটা হলো পতিতাবৃত্তি। শুধুমাত্র কলকাতাতেই তার 43টা বেশ্যালয় ছিল, আর 43টা বেশ্যালয় রবীন্দ্রনাথ এই বংশীয় ঐতিহ্যগতভাবে এগুলোর ধারণ করছে। রবীন্দ্রনাথ আরও একটা ব্যাপার আপনাদের সামনে তুলে ধরি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রোগ হয়েছিল, যে রোগটার নাম হলো বলবো সিফিলিস। 1928 সালে যেই রোগটা ধরা পড়ে, এটা আমার কথা না, অবতার নামক একটা পত্রিকা তৎকালীন সময়ে এই নিউজটা করছিলেন, এবং পরবর্তী সময়ে লেখক সরকার শাহাবুদ্দিন আহমদ পৃষ্ঠা 341 তিনি একটা বই লিখছিলেন, 341 পৃষ্ঠায় ওইটা পাবেন। বইটার নাম হলো নারী নির্যাতনের রকমফের। ওই বইতে উনি উল্লেখ করছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সিফিলিস রোগে আক্রান্ত হয়েছিলেন। সিফিলিস গনোরিয়া একটা লোকের কখন হয়, কিভাবে হয়, ঠিক কি কি কারণে এই রোগটার সংক্রমণ হয়, আমি আপনাদেরকে বলবো। একটু চিকিৎসা বিদ্যা সম্পর্কে আপনারা একটু ধারণা নিয়ে নেন, পাবেন। অ্যাপোলো হাসপাতালের একটা অনলাইন ভিত্তিক একটা নিউজ পোর্টাল আমি পাইছি, যেখানে তাদের অ্যানালাইসিসটা এমন ছিল, তাদের থিওরিক্যাল যে ব্যাপারগুলো তারা উপস্থাপন করে সেটা এইভাবেই বলছে যে অ্যানাল সেক্স অথবা ওরাল সেক্স, পায়োপথ বা যোনিপথে যেভাবেই করুক, কোনো নারীর সাথে যদি এরকম কোনো নারীর সাথে যদি সঙ্গম করা হয় যে নারীর এই রোগটা আছে, মানে সিফিলিস আছে, তাহলে তার থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা আপনার মধ্যে প্রবল। অথবা কোনো নারীর আছে, সে বাচ্চা ভূমিষ্ঠ করতেছে, তাহলে জন্মগতভাবে ওই বাচ্চার মধ্যে এই রোগটা থাকতে পারে। মানে মোট কথা এটা একটা সংক্রমণ ব্যাধি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিয়েছেন 1861 সালে। 1928 সালে আইসা, মানে 60 বছর বয়সেরও বেশি সময় আইসা ওনার কী কারণে এই রোগটা হলো, এর একটা বিরাট কারণ ছিল, উনি পতিতাদের সঙ্গে খুব বেশি যৌন সঙ্গম করতেন। ওনার চরিত্রটা এমনই ছিল, ঠিক আছে, কামচরিতার্থ রবীন্দ্রনাথ ঠাকুরের খুব খারাপ, খুব খারাপ, মানে ভাই পর্যাপ্ত খারাপ। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর যেই পরিমাণে সাহিত্যের রস খুঁজে পাইছেন, এর নেপথ্যে অন্যতম একটা কারণ ধরা হয় যে পতিতাবৃত্তির বা পতিতাদের সঙ্গে খুব বেশি মেলামেশা করা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ব্যাপারগুলো আছে, আলোচনা সমালোচনায় আসে। উনি 2 বিঘা জমি নামে একটা কবিতা লিখছে না, 2 বিঘা জমি দখল করে নিল রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা যে কই আর কি মজা করে। তো ওখানে একটা পংক্তি উনি 2 বিঘা জমিতে এরকম লিখছে আর কি, যে বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আন চান, চোখে আসে জল ভরে। এই যে বুক ভরা মধু, বঙ্গের বধূ, বাংলার নারীদের পতিতাদের বুক ভরা মধু, এই যে একটা কামচরিতার্থের শব্দচয়ন, এটা উনি কখন কিভাবে করছেন? ঢাকার বুড়িগঙ্গায় গঙ্গাজলি নামে একটা গ্রাম ছিল, ওই গ্রামে একবার রবীন্দ্রনাথ আসছিলেন। ওখানে আসার পর এই 2 বিঘা জমি নামে কবিতাটা লিখছিলেন। কবিতাটা লিখছিলেন কোথায় বসে? ওই গঙ্গাজলি নামক ওই গ্রামে যে পতিতালয় ছিল, ওই পতিতালয়ের পাশে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর এই সুন্দর করে, এত সুন্দর করে লিখছিলেন যে বুক ভরা মধু, বঙ্গের বধূ, বাংলার নারীদের বুকে মধু, তুই এত খুঁজা পাইলি কেন? এত নারীর সঙ্গে কামনা ছিল বলেই তো উনি খুঁজা পাইছেন, খুব কমন ব্যাপার। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা যে বা যারা দেবতা বা অবতার পর্যায়ে নিয়ে যান, আপনাদেরকে আমরা বলবো রবীন্দ্রনাথের প্রতি এত পীড়িত রাখেন না। রবীন্দ্রনাথ আপনাদেরকে বলতো চাষাভূষা, ঠিক আছে, চাষাভূষার দেশে কেন বিশ্ববিদ্যালয় হবে? ঢাকা ইউনিভার্সিটির বিরুদ্ধাচরণ উনিই করছিলেন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইবেন শাহবাগে দাঁড়ায়া, সেখানে ইসলামপন্থীদের কোনো আপত্তি হইলে আপনারা চুলকাবেন। আমার মনে হয় আপনারা নিজেদের স্বকীয়তা বুঝেন নাই, ঠিক আছে না? বাংলাদেশের মুসলমানের দেয়া এক জায়গায় হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের চর্চা কেন হবে? এই প্রশ্ন আসাগুলো খুব কমন ব্যাপার ভাই। এছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের স্বাধীনতার না পক্ষের লোক ছিল, না বাংলাদেশকে কখনো সে ধারণ করছে, না কখনো সে বাংলাদেশের মানুষদের প্রতি পীড়িত দেখাইছে। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এত পীড়িত আপনাদের মানায় না, আপনাদের কাঙালিয়ানাই বারবার প্রকাশ করে, বুঝছেন? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমি যে কথাগুলো বলছি পারলে রবীন্দ্রনাথের এই ব্যাপারগুলো যাচাই করার চেষ্টা করেন। রবীন্দ্রনাথ মানে খুব বেশি
কামচরিতার্থের দিকে না গাইলে কেনই বা তার সিফিলিস হয়েছে, সিফিলিস কেন হয়, কখন হয় একটা মানুষের, হ্যাঁ, পতিতাবৃত্তির প্রতি কী পরিমাণ ঝোঁক ছিল রবীন্দ্রনাথের, এগুলো আপনি একটু খুঁজেন। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথের কথা যে আমি বলছি, সে পতিতাবৃত্তি যেমন করতো, সে মদের ব্যবসাও করতো, একই সাথে সে আফিমের ব্যবসাও করতো। ঠিক আছে, এই সমস্ত ব্যবসায়ী ছিল তার ধনাঢ্যতার মূল উৎস বা আয়ের মূল উৎস। সুতরাং আমার মনে হয় আপনাদের এই সমস্ত বিষয় ভাবা উচিত। রবীন্দ্রনাথ বা তার বংশধরকে জমিদার বানাবেন এবং রবীন্দ্রনাথের চর্চা করবেন আপনারা মন ভরে, বাঙালি কাঙালিয়ানা ছাড়া আর কোনো কিছু আপনারা প্রকাশ করতে পারেন না। আশা করি বুঝবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।